ঠিক কোন কারণে যে 10 মিনিট মানে এক্সট্রা টাইম দেয়া হয়েছে এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। মানে খেলায় এমন কিছু ঘটে নাই যেটার কারণে মানে 10 মিনিট দিতে হবে। এটা যে তাদের হোম অ্যাডভান্টেজ বা তারা যে হোস্ট নেশন, এই কারণে এই অ্যাডভান্টেজটা তারা হয়তো নিয়ে নিছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। মানে খেলার মধ্যে তো এমন আহামরি কিছু ঘটে নাই যেটার কারণে মানে 10 মিনিট তাদেরকে এক্সট্রা নিতে হবে বা দিতে হবে। যদিও ওই 10 মিনিট দিয়েও তারা কাজ হয়নি, উল্টো আরও একটা গোল খেয়ে বসছিল, টোটাল 4টা। তো ওভারঅল বাংলাদেশ দারুণ খেলছে, কোনো ধরনের ছাড় নাই, একদম প্রত্যেকটা প্লেয়ারই আম, একদম তাদের যে স্টামিনাটা সেটা ধরে রাখছিল। আমার কাছে মনে হয়েছে একদম একদম শেষের দিকে এসে মানে টেকনিক্যালি চেঞ্জ করছে নাম্বার 10 আর নাম্বার 7 রাহুল আর মিরাজুলকে। যদিও এদেরকে সাব না করলেও হয়তো, একদম সাব করছে, একদম করা হয়েছে একদম শেষের দিকে। একটা খারাপ বিষয় খেলার মধ্যে দেখা গেছে, অর্থাৎ 72 মিনিটসের দিকে আহ, দর্শকদের গ্যালারি থেকে পানির বোতল ছুঁড়ে মারছিল প্লেয়ারদের উদ্দেশ্যে, অর্থাৎ বাংলাদেশি প্লেয়ারদের উদ্দেশ্যে। যেটাকে খারাপ না, আসলে মানে জঘন্য যদি বলা যায় তাও বলা যাবে, অসভ্যতামিও বলা যাবে আসলে। তাদের গোল খেয়ে মাথা ঠিক নাই, প্লেয়ারদেরকে মানে হিট করতে চাচ্ছে। এটা কোন পর্যায়ের যে নোংরামি সেটা আসলে আমার মাথায় আসতেছে না। যদিও মানে তারা এটা না করলেও পারতো। এটা যে এটা ন্যাশনাল টিমের কোনো খেলা নয়, মানে এটা এটা কোনো সিনিয়র টিমের খেলা নয়। এখানে আন্ডার 20 টিম এসে খেলতেছে। যারা পানির বোতলগুলো ছুঁড়ে মারছে ওইখানে বেশিরভাগই ছিল, মানে আমার কাছে মনে হয়েছে যে ওইখানে যারা যারা আছে তারা প্লেয়ারদের থেকেও বয়সে বড়। কিন্তু তারা তাদের মানে এই ধরনের ব্যবহার, তাদের এই ধরনের মানে দৃষ্টিভঙ্গি, এটা তাদের পুরো একটা দেশের পুরো একটা অংশকে তুলে ধরতেছে। এটা অত্যন্ত জঘন্য হয়েছে। এটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না, এটা কোনোভাবেই মানে কাম্য না। মানে এটা তারা মানে তাদের ইনভাইটেড বা তাদের মেহমান দল হিসাবে বাংলাদেশকে তারা সম্মানটা দিতে পারতো, এটা না করলেও পারতো। এই বিষয়টাকে অবশ্যই আমি মনে করছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত যে এই বিষয় নিয়ে সরাসরি ফিফার হস্তক্ষেপে যাওয়া, অর্থাৎ চিঠি দিয়ে হোক আর যেভাবেই হোক এই বিষয়ের যাতে কোনো একটা সমাধান হয়, বা শাস্তির জন্য আমি সরাসরি বলতে চাই যে মানে শাস্তির জন্য যাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার কাছে আবেদন করে এই ধরনের বিষয়, মানে এই ঘটনাকে কেন্দ্র করে। এটা যে তারা করছে এই ঘটনার নিন্দা জানানোর উদ্দেশ্যে, এবং তাদেরকে যাতে ফাইন করা হয় ভবিষ্যতে, যাতে তারা এ ধরনের কোনো মানে কোনো ধরনের এই ধরনের কর্মকাণ্ড করার সাহসটুকু না পায়। এটার জন্য অন্তত পক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত যে ফিফার দ্বারস্থ হওয়া। মানে যেহেতু ফুটবলের সর্বোচ্চ সংস্থা হচ্ছে ফিফা, তো ওইখানে যদি লিখিত অভিযোগ করা যায় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটা ফিফা অবশ্যই তদন্ত করবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিবে। মিরাজুলের ফ্রি কিকটা ছিল একদম দেখার মতো। মানে পোস্টের আমাদের হিসাব অনুযায়ী ডান পাশের ইনসাইডে লাগছে বলটা, মানে পোস্টের ইনসাইডে লেগে তারপরে ভেতরে ঢুকছে। তো এটা খুবই দারুণ একটা শ্যুট ছিল। মানে যেই পজিশন থেকে বা যেই মাঠের যে অবস্থান, ডি বক্সের খানিকটা বাইরে থেকে শ্যুট করছে। তো এটা ছিল তার তো তার মানে স্ট্রং ফুট হচ্ছে রাইট ফুট, এবং রাইট ফুট দিয়ে মানে কিক করছে একদম জায়গা মতো গিয়ে বলটা, মানে সে যে অনুযায়ী কিক করতে চাইছে ঠিক সেই অনুযায়ী বলটা গেছে এবং সুন্দর মতো এই গোলটা হয়েছে। ফার্স্ট গোল ছিল এইটা, মানে বিরতিতে যাওয়ার আগে, অর্থাৎ হাফ টাইমের 45 মিনিটস যে অফিসিয়াল ছিল এই টাইম পরে তো অতিরিক্ত আরও কিছু সময় যোগ করা হয়েছিল, অ্যাডেড টাইম। তো ওইখানে গিয়ে এই গোলটা হয়েছিল। এই গোলটা সারা বাংলাদেশকে আমার কাছে মনে হয়েছে যারা খেলা দেখছেন সবাইকেই স্বস্তি দিছে। অনেক প্রত্যাশিত একটা গোল। পুরো 45 মিনিটস মানে আগে কোনো গোল হয় নাই, কোনো টিমই গোল করতে পারে নাই। নাম্বার 7 রাহুল, তার স্কিলগুলা খুবই দৃশ্যমান হয়েছে। যে কমেন্টেটর ছিল ও বারবার প্রশংসা করতেছিল। তাছাড়া তার যে স্পিড, তার যে টেকনিক, সব কিছুই সুন্দরভাবে ফুটে উঠছে।
এই ম্যাচে তার অনেক অবদান আছে, যদিও সে কোনো গোল পায়নি, তবুও তার দারুণ যে মানে তার যে কন্ট্রিবিউশন সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। সে প্রায় প্রত্যেকটা মিনিটেই মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং দুই সাইডের সাথেই তার যোগাযোগটা সে ঠিকঠাক মতো রাখতে পারছিল। তো এইখানে গিয়ে এই জায়গাটাতে সে তো লেফট সাইডে খেলছে, তো লেফট সাইডের মানে এই জায়গাটাতে তার যে তার যে এক্সিস্টেন্স সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠছিল। এবং যে গেম প্ল্যানটা ছিল, অর্থাৎ স্যার আন্ডার 20 টিমের কোচ ওনার যে পরিকল্পনা ছিল সেই অনুযায়ী বাংলাদেশ দল আগাইতে পারছে। এই ম্যাচে সবথেকে বেশি ব্যস্ত সময় পার করছে গোলকিপার আসিফ, অর্থাৎ গোলকিপার সে প্রায় বলা যায় যে দৌড়ের উপরে ছিল। তাকে মানে নেপালিয়ান যে অ্যাটাকাররা ছিল বা তাদের যে ছিল মিডফিল্ডার থেকে যারা অ্যাটাক করছে সবাই প্রায় বলা যায় যে তাকে একদম একদম মানে মানে খুবই চাপের মধ্যে রাখছে। যদিও সে খুব বেশি ভুল করে নাই, মানে খুব বেশি না, তেমন কোনো ভুলই করে নাই। তার তার একদম অভিজ্ঞতা, তার একদম মানে যে সে যে ঠিকঠাক মতো অনুশীলন করে এই ম্যাচে খেলতে নামছে বা এই টুর্নামেন্টে আসার আগে সাফের এই আন্ডার 20 যে টুর্নামেন্ট সেটাতে আসার আগে যে সে ঠিকঠাক মতো অনুশীলন করছিল, এটাই আজকের ম্যাচে খুবই ভালোভাবে দেখা গেছে বলে আমার মনে হচ্ছে। সে তার অনুশীলনটা ঠিকঠাক মতো করছিল এবং সে যথেষ্ট মনোযোগী ছিল বলেই আজকের এমন তার কাছ থেকে বাংলাদেশ মানে আন্ডার 20 দল এমন মানে কন্ট্রিবিউশনটা পাইছে। তার অবদানটা আমি বলবো যে অন্যান্য যে প্লেয়ারগুলো ছিল মানে আরও অনেক প্লেয়াররা তাদের থেকেও অনেকটাই উপরে। সে মোটামুটি তো বললাম একদম মানে দৌড়ের উপরেই ছিল, তার কাজটা সে ঠিকঠাক মতোই করতে পারছে। সে গোলকিপারের সাইডটা ঠিকঠাক মতো ধরে রাখতে পারছিল বলেই মানে নেপালিয়ান স্ট্রাইকাররা বা তাদের যে অ্যাটাকাররা তারা খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি। বাংলাদেশের ডিফেন্ড যে ওয়ালটা সেটা যথেষ্ট সলিড ছিল। নেপালিয়ান অ্যাটাকাররা বা নেপালিয়ান প্লেয়াররা তারা বেশিরভাগ সময় ভেতর দিয়ে খেলার চেষ্টা করছে, মানে সাইডটা খুব বেশি ব্যবহার করে নাই। তাদের যে উইং বা ফুল ব্যাক যারা আছে এই দুইটা সাইড তারা খুব বেশি ব্যবহার করে নাই। তারা বারবার চাইছে যে মানে ভেতরের দিকে ঢুকতে, তো ভেতরের দিকে ঢুকতে গিয়ে ডিফেন্ডাররা বারবার এগুলা মানে সরিয়ে দিছে বা ক্লিয়ার করছে কিংবা সেগুলো আটকিয়ে দিছে। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ডিফেন্ডাররা যথেষ্ট সলিড ছিল, সেই জন্য নেপালিয়ান প্লেয়াররা যথেষ্ট সুবিধা করে উঠতে পারেনি। তো এই দিকটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। যদি সেটা ভাঙতে পারতো তারা, নেপালের প্লেয়াররা যদি ডিফেন্ড ভাঙতে পারতো তখন গোলকিপারের উপরে আরও বেশি চাপ পড়তো। গোলকিপারের উপরে তো এমনিতেই চাপ ছিল, কিন্তু যদি ডিফেন্ড আনসলিড থাকতো বা ঠিকঠাক মতো কাজ না করতে পারতো, তাদের কম্বিনেশন তাদের বোঝাপড়া যদি ঠিক না থাকতো তাহলে গিয়ে সেটা হয়তো আরও বেশি বিপদের কারণ হইতে পারতো। তো এই দিকটা তারা ঠিকঠাক রাখতে পারার কারণে গোলকিপার এবং ডিফেন্ড এই দুইটার মধ্যে ভারসাম্য ঠিকঠাক মতোই বজায় রাখতে পারছে বাংলাদেশ আজকে। সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টের ফাইনাল, যেখানে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল নেপাল। বাংলাদেশ নেপালকে 4-1 গোলে মানে উড়িয়ে দিছে বা নেপালের এগেনস্টে জয় ছিনিয়ে নিছে। টুর্নামেন্টটা ছিল নেপালের মাটিতে, অর্থাৎ নেপাল ছিল হোস্ট নেশন। তারা তাদের মাঠ থেকে শুরু করে পরিবেশ, দর্শক, সব ধরনের সুবিধা তারা মানে সেই টুর্নামেন্টে পাইছে। যদিও যেইটা মূল অর্থাৎ পারফরমেন্স সেটা তারা করতে পারেনি। তারা একদম মানে নড়বড়ে হয়ে গেছে বাংলাদেশের এগেনস্টে, সেটা তো রেজাল্টই বলে দিচ্ছে। আর খেলা দেখে তো যা মনে হয়েছে বাংলাদেশ নেপালের তুলনায় যথেষ্ট সলিড ছিল। যদিও নেপাল অনেক ভালো ভালো পাস খেলছে, পাসগুলো তাদের ইফেক্টিভও ছিল, কিন্তু বাংলাদেশের ডিফেন্ডের যে ওয়ালটা আছে সিবি দুইটা সেন্টার ব্যাক তারা যথেষ্ট সলিড থাকার কারণে নেপাল তারা তাদের মতো করে সুবিধা করে নিতে পারেনি। বাংলাদেশের ডিফেন্ডাররা যথেষ্ট তারা মনোযোগ ধরে রাখছিল এবং এই কারণে
কিপারের উপরে খুব বেশি চাপ পড়েনি। যদিও কিপার আজকে বলা যায় যে খুব বেশি মানে ব্যস্ত সময় পার করা লাগছে, সে তার জায়গাতে যথেষ্ট মানে ঠিকঠাক ছিল, আর ঠিকঠাক ছিল বলেই নেপালি প্লেয়াররা সুবিধা করে উঠতে পারেনি। তো ডিফেন্ড এবং কিপার দুইটার কম্বিনেশন আজকে যথেষ্ট ঠিকঠাক ছিল বলে আমার কাছে মনে হচ্ছে। তাছাড়া নেপালিরা চাইছিল যে তারা বারবার একদম মিডলের দিকটা ব্যবহার করে খেলতে, যদিও তাদের এই পরিকল্পনাটা আর ঠিকঠাক মতো মানে হয়ে ওঠেনি। বাংলাদেশের ফুলব্যাক দুইটা তারাও যথেষ্ট ট্র্যাক ব্যাক করছে এবং ঠিকঠাক মতোই খেলছে, মানে মিডের সাথেও তাদের কানেকশনটা ভালো ছিল বলে আমার কাছে মনে হয়েছে। মিডফিল্ডও যথেষ্ট ঠিকঠাক ছিল। আর স্ট্রাইকিংয়ে তো অবশ্যই মানে প্রশংসা করতেই হয়। স্ট্রাইকিংয়ের দিকে গিয়ে তো উইঙ্গাররা তারা তাদের মতো করে মানে যেই পরিকল্পনা নিয়ে তারা খেলতে নামছিল সেটা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারছে। যদিও শুরুর দিকে একটু নড়বড়ে ছিল, মানে শুরুর যদি বলি 15 মিনিট বা 20 মিনিট অথবা 25 মিনিট, এই সময়গুলোতে গিয়ে বাংলাদেশের যে বলবো যে বাংলাদেশ তাদের যে মনোযোগটা ঠিকঠাক মতো মানে ধরে রাখতে পারতেছে বা তারা তাদের পরিকল্পনাটা ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারতেছে এটা কিন্তু বলা যাবে না। এটা গিয়ে ধীরে ধীরে গিয়ে ম্যাচের সাথে খাপ খাইয়ে নিছে, পরিবেশের সাথে তারা খাপ খাইয়ে নিছে, যেটা তারা একদম মানে শেষের দিকে সেটা তারা প্রমাণ করে দিছে একদম। মানে ম্যাচ তো 45 মিনিটসে কোনো গোল হয়নি। 45 মিনিট শেষ হওয়ার পর অফিসিয়াল টাইম শেষ হওয়ার পর আরও কিছু সময় অ্যাড করা হয় এবং ওইখানে গিয়ে বাংলাদেশ দারুণ একটা গোল করে বসে এবং শেষের দিকে গিয়ে তো মানে পরের হাফে গিয়ে তো মানে বাংলাদেশ আরও 3টা গোল যোগ করে টোটাল 4টা গোল করতে পারে।